শোকানুষ্ঠান শেষে আজ খামেনির রাষ্ট্রীয় শোকযাত্রা। ইমাম হোসেন স্কোয়ারে মানুষের ঢল, সবচেয়ে বড় জনসমাগমের প্রত্যাশা, বন্ধ তেহরানের আকাশসীমা। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত 2 ফিলিস্তিনি। জেরুজালেমে নতুন বসতি স্থাপনের ঘোষণা নেতানিয়াহুর। জটিল হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। ইউক্রেনের জাপোরিজিয়ায় গ্লাইড বোমা হামলা রাশিয়ার, পুলিশ কর্মকর্তা নিহত ও আহত 13। সীমান্তবর্তী অঞ্চলে বাফার জোন গড়ে তোলার ঘোষণা ক্রেমলিনের। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ইউরোপের দাবানল। গ্রিস, ফ্রান্স, স্পেন ও পর্তুগালে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই। ঝুঁকি আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। ঘুরে গেল হেক্সার স্বপ্ন, জ্বলে উঠলেন আর্লিং হালান্ড। জোড়া গোল খেয়ে আসর থেকে ব্রাজিলের বিদায়। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ল নরওয়ে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে তেহরানে আজ রাষ্ট্রীয় শোকযাত্রা। গ্র্যান্ড মুসাল্লা থেকে খামেনির মরদেহবাহী কফিনটি নেওয়া হবে তেহরানের ফ্রিডম স্কোয়ারে। অংশ নিতে ইমাম হোসেন স্কোয়ার সংলগ্ন সড়কে নেমেছে মানুষের ঢল। টানা 3 দিনের আনুষ্ঠানিকতার পর লাখো মানুষের অংশগ্রহণে এটি দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ শোক মিছিল হতে যাচ্ছে বলে দাবি আয়োজকদের। নিরাপত্তাজনিত কারণে তেহরানের আকাশসীমা বন্ধ ঘোষণা। তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রাঙ্গণে শেষ হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের সদস্যদের মরদেহ। সোমবার তেহরানের রাজপথে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় মর্যাদার বিশাল শেষ যাত্রা। এরপর শোক আয়োজনের অংশ হিসেবে তার মরদেহ ইরানের বিভিন্ন শহরের পাশাপাশি প্রতিবেশী ইরাকেও নেওয়া হবে। শোকের আয়োজনে অংশ নেয়া লাখো মানুষ আমেরিকা ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। একই সঙ্গে মার্কিন ইসরায়েলি হামলায় খামেনি ও দেশটির শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধের দাবিও তোলেন তারা। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, ইরান এ আয়োজনকে কেবল ধর্মীয় শোকানুষ্ঠান নয়, বরং জাতীয় ঐক্য, প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সংহতির দৃষ্টান্ত হিসেবে তুলে ধরছে। সেই বিদায়ে বাবার কফিনের পাশে জানাজায় অংশ নেন খামেনির 3 ছেলে। তবে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি অনুষ্ঠানে প্রকাশ্যে উপস্থিত হননি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আহত হওয়ার পর তিনি নিরাপত্তাজনিত কারণে এখনও জনসমক্ষে আসছেন না। শেষকৃত্যে নিরাপত্তা শঙ্কায় সোমবার পুরোপুরি বন্ধ থাকবে তেহরানের আকাশসীমা। একই সঙ্গে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে। মঙ্গলবার মেহরাবাদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেও ইমাম খোমেনি বিমানবন্দর বন্ধ থাকবে আরও একদিন। এছাড়া 9 জুলাই চূড়ান্ত দাফন উপলক্ষে মাশহাদের আকাশসীমা ও শহীদ হাশেমিনাজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে মাশহাদগামী ফ্লাইট ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মুজতবা খামেনির জনসম্মুখে না আসা নিয়ে তৈরি হয়েছে রহস্য। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বাবার মৃত্যুর পর থেকে 56 বছর বয়সী নতুন সর্বোচ্চ নেতাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নিরাপত্তা সংকটের কারণে তেহরানের চলমান খামেনির রাষ্ট্রীয় শোকযাত্রায়ও তিনি অংশ নিচ্ছেন না। তবে প্রকাশ্যে না এলেও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রতিনিয়ত প্রচার হচ্ছে তার একের পর এক লিখিত বার্তা ও কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মুজতবা খামেনি দেশের নতুন শীর্ষ পদে বসেন। তবে দায়িত্ব নেয়ার পর থেকেই এক অদৃশ্য অন্তরালে রয়েছেন 56 বছর বয়সী নতুন সর্বোচ্চ নেতা। তেহরানে খামেনির রাষ্ট্রীয় শোক যাত্রা চললেও সেখানে দেখা মেলেনি মুজতবার। ইরানি কর্মকর্তাদের দাবি, ইসরায়েলের পক্ষ থেকে ক্রমাগত গুপ্ত হত্যার হুমকি থাকায় কঠোর নিরাপত্তা সতর্কতার কারণে তিনি এই অনুষ্ঠানগুলোতে সশরীরে উপস্থিত হচ্ছেন না।
খোদ ইরানের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, যে হামলায় তার বাবা নিহত হয়েছিলেন সেই একই হামলায় মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন। নিজের শারীরিক অসুস্থতা ও আহত হওয়ার পাশাপাশি নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কাই তাকে জনসমক্ষে আসা থেকে দূরে সরিয়ে রেখেছে বলে ধারণা করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। তবে সশরীরে উপস্থিত না থাকলেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন সর্বোচ্চ নেতার নামে নিয়মিত একাধিক গুরুত্বপূর্ণ বিবৃতি ও নির্দেশনা জারি করা হচ্ছে। গত 18 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকেও তিনি লিখিত বার্তায় অনুমোদনের কথা জানান। সমঝোতার পাশাপাশি ওয়াশিংটন ও তেলাবিবের বিরুদ্ধে নিজের অনড় অবস্থানের কথাও স্পষ্ট করেছেন নতুন এই সর্বোচ্চ নেতা। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি সম্প্রতি জানান, অপরাধীদের কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। এই বার্তার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, গোপনে থাকলেও দেশের নীতি নির্ধারণে তার পূর্ণ নিয়ন্ত্রণ আছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আগামী 8 জুলাই ইরাকের কারবালায় নেওয়া হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। প্রশ্ন উঠছে, ইরাকে কেন তার মরদেহ নেওয়া হবে? বাগদাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ খামেনির শোকানুষ্ঠান? এর পেছনে অন্য কোনো বার্তা আছে কিনা? প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুধু ইরানের নয়, বরং ইরাকের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় ঘটনা। 8 জুলাই খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকে। সেখানে কারবালা ও নাজাফ শহরে সরকারি সমন্বয় এবং পপুলার মোবিলাইজেশন ইউনিটস এর সহযোগিতায় বড় পরিসরে শোকানুষ্ঠান হবে। এরপর মরদেহ আবারও ইরানের মাশহাদে নিয়ে দাফন করা হবে। প্রশ্ন হলো, একজন ইরানি নেতার শেষ বিদায় ইরাকে এত গুরুত্বপূর্ণ কেন? বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক নেতাদের জানাজা শুধু একজন ব্যক্তিকে বিদায় জানানোর অনুষ্ঠান নয়, এটি রাজনৈতিক ঐক্য, বৈধতা এবং নেতৃত্বের ধারাবাহিকতা প্রদর্শনের মাধ্যম। তাই খামেনির জানাজার আনুষ্ঠানিকতাকেই ইরান তার আঞ্চলিক মিত্রদের মধ্যে ঐক্য ও সমর্থন পুনর্নিশ্চিত করার একটি সুযোগ হিসেবে দেখছে। ইরাকের গুরুত্বের প্রধান কারণ হলো এটি শিয়া ইসলামের অন্যতম পবিত্র ভূখণ্ড। কারবালা ও নাজাফ শতাব্দীর পর শতাব্দী ধরে শিয়া ধর্মীয় শিক্ষা ও নেতৃত্বের কেন্দ্র। অতীতে কাজার রাজবংশের কয়েকজন ইরানি রাজাকেও কারবালায় দাফন করা হয়েছিল। তাই ইরাকে খামেনিকে স্মরণ করার মাধ্যমে তার রাজনৈতিক ও ধর্মীয় উত্তরাধিকারকে শিয়া ঐতিহ্যের সঙ্গে যুক্ত করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের আঞ্চলিক অবস্থান নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সিরিয়ায় তাদের প্রভাব কমেছে, লেবাননে চাপ বেড়েছে এবং ইরাকে পিএমইউকে রাষ্ট্রের অধীনে আনার প্রচেষ্টা চলছে। এই পরিস্থিতিতেই ইরাকে বড় আকারের শোকানুষ্ঠান দেখানোর উদ্দেশ্য হলো ইরানের আঞ্চলিক মিত্ররা এখনো একসঙ্গে রয়েছে এবং তাদের সম্পর্ক শুধু সামরিক নয়, সামাজিক ও রাজনৈতিকভাবেও শক্তিশালী। খামেনির জানাজার আনুষ্ঠানিকতা 4 মাস পর হচ্ছে। এই সময়ে ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে। উপসাগরীয় দেশগুলো আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা করছে এবং ইরাক নিজেকে যুদ্ধ থেকে দূরে রাখার নীতি অনুসরণ করছে। তাই খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুধু অতীতকে স্মরণ করার নয়, বরং মধ্যপ্রাচ্যের একটি নতুন রাজনৈতিক পর্যায়ের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে তার জন্মস্থান মাশহাদে। এটি পবিত্র শহর হিসেবে পরিচিত। মাশহাদ শুধু ইরান নয়, বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী শহর। মাশহাদকে কেন পবিত্র নগরী বলা হয়, কেনই বা এত গুরুত্বপূর্ণ, তা নিয়েই এবারের প্রতিবেদন। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং রাজাভি খোরাসান প্রদেশের রাজধানী। 4 মিলিয়নেরও বেশি মানুষের বসবাস এই শহরে। এটি শুধু একটি বড় নগরী নয়, বরং ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ তীর্থযাত্রী এখানে আসেন। মাশহাদ নামের অর্থ হলো শহীদের স্থান। এই শহর বিশেষভাবে পরিচিত কারণ এখানে শিয়া মুসলমানদের 8ম ইমাম রেজার মাজার অবস্থিত। ইমাম রেজা পবিত্র ভবনের মধ্যে রয়েছে বিখ্যাত গোহারসাদ মসজিদ, গ্রন্থাগার, জাদুঘর এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও সম্মানিত ইসলামী ধর্মীয় স্থান। ঐতিহাসিকভাবে মাশহাদ ছিল প্রাচীন সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ শহর। বাণিজ্য, জ্ঞান চর্চা ও সংস্কৃতির বিকাশে এই শহরের বিশেষ অবদান রয়েছে। এছাড়া কাজার আমলের দারুঘে হাউস ঐতিহ্যবাহী পারস্য স্থাপত্যের একটি সুন্দর নিদর্শন, যা বর্তমানে একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রেও মাশহাদের গুরুত্ব অনেক। এই শহরের কাছে অবস্থিত তুষ, যেখানে সমাধিস্থ আছেন বিখ্যাত পারস্য কবি ফিরদৌসী, যিনি মহাকাব্য শাহনামার রচনা করেন। এছাড়া ফিরদৌসী ইউনিভার্সিটি অব মাশহাদ ইরানের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়। অর্থনৈতিক দিক থেকেও মাশহাদ খুবই গুরুত্বপূর্ণ। পর্যটন, কৃষি, বাণিজ্য ও উৎপাদন শিল্প এই শহরের অর্থনীতির প্রধান ভিত্তি। এখানকার রেজা বাজার বিশেষভাবে পরিচিত জাফরান, কার্পেট, ফিরোজা পাথর এবং ধর্মীয় স্মারক বিক্রির জন্য। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও মাশহাদ আকর্ষণীয়। তোরকাবে ও সানজিদ, কাংগ্রাম, ভাকিলাবাদ পার্ক এবং কুহসাঙ্গি পার্ক পর্যটকদের কাছে জনপ্রিয় স্থান। মাশহাদের খাবারের কথা না বললেই নয়। এখানকার বিখ্যাত খাবার শোলে মাশহাদি, যা মাংস, ডাল ও মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করা হয়। এছাড়া এখানকার উন্নত মানের জাফরান, নোগল এবং সোহান মিষ্টিও খুবই জনপ্রিয়। সব মিলিয়ে এটি শুধু ইরানের নয়, বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী শহর। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজা সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 ফিলিস্তিনি। একই সময়ে ইসরায়েলি হেফাজতে থাকা কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়ার জীবন নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। এরই মধ্যে জেরুজালেমে নতুন বসতি সম্প্রসারণের ঘোষণা ইসরায়েলি প্রধানমন্ত্রীর। বিশ্লেষকরা মনে করছেন, বসতি সম্প্রসারণের নীতি 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও জটিল করে তুলছে। যুদ্ধবিরতি সত্ত্বেও রক্তপাত থামছে না গাজায়। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা সিটির কেন্দ্রস্থল আসামের জংশনের কাছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। যুদ্ধবিধ্বস্ত গাজায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে এমন হামলায়। অব্যাহত রয়েছে উত্তর ও মধ্য গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের সামরিক অভিযান। এদিকে ইসরায়েলের কারাগারে আটক থাকা কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস। সংস্থাটির আইনজীবী সাম্প্রতিক কারাগার পরিদর্শনের পর জানান, আবু সাফিয়ার শরীরে নির্যাতনের চিহ্ন, মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত, শ্বাসকষ্ট এবং বারবার অজ্ঞান হয়ে পড়ার মতো লক্ষণ দেখা গেছে। চিকিৎসক সংগঠনটির দাবি, বিচার ছাড়াই আটক থাকা আবু সাফিয়ার আশঙ্কা কারাগারেই তার মৃত্যু হতে পারে। এ ঘটনায় স্বাধীন তদন্ত ও আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়। অন্যদিকে জেরুজালেমের উত্তরাঞ্চলের আতারুত এলাকায় একটি হেরিটেজ সেন্টারের উদ্বোধনীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, জেরুজালেমের অখণ্ডতা নিশ্চিত করতে নতুন বসতি, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেওয়া হচ্ছে। তবে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ দখলকৃত অঞ্চলে নির্মিত বলে বিবেচনা করে। বিশ্লেষকদের মতে, নতুন বসতি সম্প্রসারণের এই নীতি 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও সংকুচিত করছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউক্রেনের জাপোরিজিয়ায় রুশ গ্লাইড বোমা হামলায় নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা, আহত হয়েছেন অন্তত 13 জন। এদিকে আবারও পূর্বাঞ্চলের কস্তিয়ান্তিনিভকা শহর দখলের দাবি করেছে মস্কো, তবে তা প্রত্যাখ্যান করেছে কিয়েভ। একই সঙ্গে সীমান্তে বাফার জোন তৈরির ঘোষণা দিয়ে যুদ্ধের নতুন কৌশলের ইঙ্গিত দিয়েছে ক্রেমলিন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ইউক্রেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় 2টি রুশ গাইডেড বোমা আঘাত হানে। হামলায় দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা নিহত হন এবং গুরুতর আহত হন আরও 2 পুলিশ সদস্য। এছাড়া 2 শিশুসহ অন্তত 13 জন আহত হন। আঞ্চলিক গভর্নর জানান, হামলায় আবাসিক ভবন, ব্যক্তিগত বাড়িঘর এবং অন্তত 35টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর কোস্তিয়ান্তিনিভকা আবারও দখলের দাবি করেছে রাশিয়া। শহরটি পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে এবং নিহত ইউক্রেনীয় সেনাদের মরদেহ হস্তান্তরের জন্য 6 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে দাবি মস্কোর। তবে ইউক্রেন সে প্রস্তাবে সাড়া দেয়নি বলেও দাবি করে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সীমান্তবর্তী রুশ অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেন সীমান্ত জুড়ে বাফার জোন গড়ে তোলা হচ্ছে। তার দাবি, খার্কিভ, সুমি ও দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের অংশ জুড়ে এই পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তবে রাশিয়ার এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, কোস্তিয়ান্তিনিভকা
মধ্যকার পরিস্থিতি নিয়ে বিশ্বকে বিভ্রান্ত করতে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে মস্কো। বরকতুল্লাহ, সময় সংবাদ। তীব্র তাপপ্রবাহের মধ্যে ইউরোপ জুড়ে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। গ্রিস, ফ্রান্স, স্পেন ও পর্তুগালে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। ধ্বংস হয়েছে ঘরবাড়ি ও শিল্প কারখানা। কোথাও কোথাও স্থানীয় বাসিন্দারাও দমকল বাহিনীর সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থাসালোনিকির উত্তরাঞ্চলে শুরু হওয়া দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বনাঞ্চল ও কৃষি জমিতে, এমনকি শিল্প এলাকায় পুড়ে যায় 2টি কারখানা। আগুন নিয়ন্ত্রণে কয়েকশো দমকল কর্মীর পাশাপাশি বিশেষায়িত বন অগ্নি নির্বাপন ইউনিট, বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এক প্রবীণ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার গাড়ি থেকে বের হওয়া স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত বলে অভিযোগ করা হয়। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। স্পেন সীমান্ত ঘেঁষা পারপিনিয়া অঞ্চলে প্রায় 1,500 হেক্টর এলাকা পুড়ে গেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। আগুনের প্রভাব পড়তে পারে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্সেও। আয়োজকরা জানান, প্রয়োজন হলে তৃতীয় ধাপের রুট পরিবর্তন কিংবা প্রতিযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। স্পেনের কাতালোনিয়া অঞ্চলে চলমান কয়েকদিনের ভয়াবহ দাবানল এখন অনেকটাই নিয়ন্ত্রণে। 2,300 হেক্টরের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হলেও রক্ষা পেয়েছে অধিকাংশ আবাসিক এলাকা। 7টি বাড়ি ও একটি গুদাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়। নিরাপদে ফিরে আসতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, দমকল বাহিনীর দ্রুত ও সমন্বিত পদক্ষেপ বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই চিত্র পর্তুগালেও। উত্তরাঞ্চলের ছোট শহর সার্কুসা সংলগ্ন এলাকায় দাবানলে পুড়ে গেছে 11,000 হেক্টরের বেশি বনভূমি। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দারাও দমকল কর্মীদের সঙ্গে সরাসরি অংশ নিচ্ছেন। কেউ পানি ও পানীয় সরবরাহ করছেন, আবার কেউ ট্রাকে বসানো পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়া দাবানলকে আরও ভয়াবহ করে তুলছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। এবারের বিশ্বকাপে শেষ হলো ব্রাজিলের পথ চলা। আর্লিং হালান্ডের দানবীয় পারফরমেন্সে উড়ে গেল সেলেসাওরা। জোড়া গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন নরওয়েজিয়ান ফরওয়ার্ড। ব্রাজিল হেরেছে 2-1 গোলে। সান্ত্বনার গোলটি করেছেন নেইমার জুনিয়র। গোল্ডেন বুটের রেসে সমান 7 গোল করে মেসি এমবাপ্পের পাশে এখন হালান্ড। একজন আর্লিং হালান্ডের কাছেই উড়ে গেল ব্রাজিল। 80 মিনিট পর্যন্ত অক্ষত থাকা জালটা ছিঁড়ে খুঁড়ে ফেললেন এই নরওয়েজিয়ান ফরওয়ার্ড। জোড়া গোল করে ম্যাচটাকে বের করে নিলেন একাই। পুরো ম্যাচে দারুণ পারফর্ম করেও হারের কান্নায় ডুবতে হলো অ্যালিসন বেকারকে। তবে প্রতিপক্ষ যদি হয় হালান্ডের মতো কেউ, তাহলে সে হারে লজ্জার চেয়েও বেশি থাকে বিস্ময়। 5 বারের বার এসেও নরওয়ে গেরও খুলতে পারল না ব্রাজিল। পূর্বসূরীদের মতোই মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো কার্লো আনচেলত্তিকে। কোয়ার্টার ফাইনালে চলে গেল লায়নরা। ম্যাচটা শুরুতেই শেষ হতে পারত। মেথিয়াস কুনিয়াকে ফাউল করে ব্রাজিলকে পেনাল্টি উপহার দিয়েছিল নরওয়ে, কিন্তু ভিনি কিংবা ক্যাসিমিরো এগিয়ে না এসে সবাইকে অবাক করে শট নেন গিমারেজ। হলুদ জার্সিতে নেয়া প্রথম পেনাল্টিটাই মিস করে বসলেন মিডফিল্ডার। কপাল পুড়ল সেলেসাওদের। এরপর ম্যাচ জুড়ে বল পজিশনে রাখলেও অফ দ্য বলে ব্রাজিলের সামনে হাঁসফাঁস করছিল নরওয়ে। একের পর এক আক্রমণে উঠে ভিনি মার্টিনেল্লিরা, কিন্তু ফাইনাল টাচ আসেনি কারো কাছ থেকেই। উল্টো নাইল্যান্ডের গ্লাভসে বারবার আটকে যায় সব চেষ্টা। বিরতি থেকে ফিরে এন্ড্রিক মাঠে নামলে গতি পায় ম্যাচ, কিন্তু ভিনির বাড়ানো বল থেকে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। নেইমার নেমেও সুবিধা করতে পারেননি, কখনো পোস্টে, কখনো মিডফিল্ডারদের গায়ে, আর কখনো গোলকিপারের কাছে আটকে যায় ব্রাজিল। পরে যোগ করা সময়ের শেষ সেকেন্ডে একটা পেনাল্টি পেলে নিজের কারিশমা দেখান নেইমার জুনিয়র, কিন্তু ম্যাচ ততক্ষণে শেষ। রেফারির বাঁশি বাজতেই আনন্দে ফেটে পড়ে নিউ জার্সি। উন্মাতাল স্টেডিয়ামে চলে ভাইকিং রো। 28 বছর পর বিশ্বকাপে ফিরে নরওয়ে এখন কোয়ার্টার ফাইনালে। কতদূর আর যেতে পারবে তারা?
সেই প্রশ্নের উত্তর মেলবে ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে 11 জুলাই। সেই পর্যন্তই এখন অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যাটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। নরওয়ের অবিস্মরণীয় জয়ে ধূলিসাৎ হলো ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন। কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল সেলেসাওরা। ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত নরওয়ে ভক্তরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। খেলা দেখেছেন বিপুল সংখ্যক বাংলাদেশীয়। যদিও ব্রাজিলের খেলা তাদের সবাইকেই হতাশ করেছে। বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউ ইয়র্ক ও নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে নরওয়ে ভক্তদের উৎসব। হলুদ বসন্তের ছটা একেবারে হারিয়ে গেল লালের আবিরে। সেলেসাওদের হারে তাই কাঁদলো ভক্তরা। টান টান উত্তেজনায় ভরপুর ম্যাচে শেষ হাসিটা হাসলো আর্লিং হালান্ডের দল। Great upset, good game. Feel great, man. Feel great. Amazing game. Only good vibes. You know, we're here to win it, so we'll see. Amazing. This is my second game, and if it wasn't for Holland, we wouldn't be here today. If it wasn't for the fans of Norway and what they do, we wouldn't be here. শেষ 16 এ যেন ছিল রুদ্ধশ্বাস লড়াই। প্রথম 2 মিনিটেই নরওয়ের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। 14 মিনিটে পেনাল্টি পেয়েও জালে জড়াতে পারেনি ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেজ। প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের আগেই এত কাহিনী। ব্রাজিলের বিপক্ষে জিতে নরওয়ের ভক্তরা এখন সেমিফাইনালের স্বপ্নে বিভোর। আর স্বপ্নভঙ্গের যন্ত্রণায় কাতর ব্রাজিল। It was bad. It wasn't great. I was so sad. I feel very disappointed right now. It was a tough loss for Brazil. My daughter was very upset. প্রথমেই যখন পেনাল্টিটা মিস হয় তখনই ভাবলাম যে আজ আমাদের ভাগ্য সহায় দিচ্ছে না। সেকেন্ড হাফে এন্ড্রিকের চান্স মিস, এই দুটোই ভাইটাল হয়ে গেল। আর হালান্ড দুটো চান্স, দুটো গোল। 80% দর্শক ব্রাজিলের সমর্থক, সবার মন ভেঙেছে। তবে আর্জেন্টিনার সমর্থকরা বেজায় খুশি। অসাধারণ লাগছে আমার। We're finally out. Brazil's out. Argentina, Messi going to the finals. You already know. এবারের বিশ্বকাপে শুরু থেকেই হট ফেভারিট কিংবা ছন্দে ছিল না ব্রাজিল, কিন্তু তারপরেও রাউন্ড 16তে এসে হেক্সা মিশনের স্বপ্ন দেখেছিল সেলেসাও ভক্তরা। কিন্তু সেই স্বপ্ন গুড়ে বালি, যা কাঁদালো কোটি কোটি ব্রাজিল ভক্তদের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যাটলাইফ স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের মঞ্চে থামলো এক কিংবদন্তির পথ চলা। নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নিল ব্রাজিল। আর মাঠ ছাড়ার আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার জুনিয়র। একটা কান্না ভেজা বিদায়, একটা যুগের সমাপ্তি। মেটলাইফ স্টেডিয়ামে যেখানে নেইমারের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল, সেখানেই তা শেষ হলো। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর ব্রাজিলের কিংবদন্তি ঘোষণা দিলেন, আর নয়, এখানেই শেষ। শেষ 16 লড়াইয়ে আর্লিং হ্যালান্ডের জোড়া গোলে ছিটকে গেল ব্রাজিল। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান নেইমার নিজেই, কিন্তু তা শুধু সান্ত্বনাসূচক গোল হয়েই থেকে গেল। শেষ বাঁশি বাজতেই মাটিতে বসে পড়েন তিনি। চোখের জল এদিন আর লুকাতে চেষ্টা করেননি পোস্টার বয়। কান্না ভেজা কণ্ঠেই জানিয়ে দেন নিজের বিদায় বার্তা। 34 বছর বয়সী এই তারকার রেখে গেলেন এক বর্ণাঢ্য ক্যারিয়ার। 16 বছরে 130 ম্যাচ, 80 গোল, 59 অ্যাসিস্ট। পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই থামলেন তিনি। কাফুর পরে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দ্বিতীয় খেলোয়াড়ও এখন নেইমার। 2010 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করে শুরু, আর 2026-এ এসে সেই মেটলাইফেই শেষ পাতা। নেইমারের বিদায়ে একটা প্রজন্মের গল্প থামলো। তবে ব্রাজিল ফুটবলের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। বিকল্প খুঁজতে হবে নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। স্বাধীনতার 250 বছর পূর্ণ করল যুক্তরাষ্ট্র। ইতিহাসের এই বিশেষ মাইল ফলক ঘিরে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন অঙ্গরাজ্যে জমকালো আতশবাজিতে মুগ্ধ হন লাখো মানুষ। স্বাধীনতার চেতনাকে ধরে রেখে দেশকে আরও শক্তিশালী করার আহ্বান জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আকাশ জুড়ে রঙিন আতশবাজির ঝলক, মঞ্চে জমজমাট কনসার্ট আর শহর জুড়ে উৎসবের আমেজে মেতে উঠেছেন লাখো মানুষ। স্বাধীনতার 250 বছর পূর্তিতে নজিরবিহীন আয়োজনে সেজেছে পুরো যুক্তরাষ্ট্র। রাজধানী ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে বড় আয়োজন করা হয়। বজ্রঝড়ে অনুষ্ঠান কিছু সময়ের জন্য স্থগিত থাকলেও পরে বিশাল সমাবেশে বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতার চেতনাকে ধরে রেখে দেশকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বক্তব্যের পরই যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ আতশবাজি প্রদর্শনী শুরু হয়। নতুন এয়ারফোর্স ওয়ানকে ঘিরে যুদ্ধ বিমানের বিশেষ ফ্লাইপাস্টও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আমরা ইতিহাসের সবচেয়ে আনন্দময় ও গৌরবোজ্জ্বল এক মাইলফলক উদযাপনের জন্য একত্রিত হয়েছি। 2.5 শতাব্দী ধরে আমেরিকান প্রজাতন্ত্র মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হিসেবে দাঁড়িয়ে আছে। আর এই পতাকা সেই জাতির প্রতীক, যাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অসাধারণ ব্যতিক্রমী ও অন্যান্য জাতি বলে আমরা বিশ্বাস করি। শুধু ওয়াশিংটন নয়, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন শহরেও ছিল উৎসবের আমেজ। কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান আর ঐতিহ্যবাহী হটডগ খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন হাজারো মানুষ। ভার্জিনিয়ার মাউন্ট ভার্ননে 50টি দেশের 150 জন অভিবাসী নতুন মার্কিন নাগরিক হিসেবে শপথ নেন। 4 জুলাই এখানে থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমরা আমেরিকাকে ভালোবাসি, আমাদের দেশকে ভালোবাসি। আমি সবচেয়ে বেশি অপেক্ষা করছি পুরো আয়োজনটি দেখার জন্য। উৎসবের মধ্যেও যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ঝড় ও দমকা হাওয়ায় কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় লাখো মানুষ। স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান জীবিত 4 সাবেক মার্কিন প্রেসিডেন্টও। তারা গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং দেশের প্রতিষ্ঠার আদর্শ ধরে রাখার আহ্বান জানান। ইশিতা আক্তার, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের রাতে নিউ ইয়র্কে বন্দুক হামলায় 4 শিশুসহ অন্তত 8 জন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে কোনি আইল্যান্ডে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহতদের মধ্যে 2 জন পুরুষ এবং 2 নারী রয়েছেন। গুলিবিদ্ধ শিশুদের বয়স 6 থেকে 14 বছর। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। 21 বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এবিসি নিউজ জানিয়েছে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ভারতের পশ্চিমবঙ্গে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ছে। গণপিটুনিতে এক সন্দেহভাজন যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। শনিবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার বারুইপুরে বাড়ি থেকে খাবার কিনতে বের হয়ে নিখোঁজ হয় ওই কিশোরী। রোববার সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে কয়েক ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ, টায়ারে আগুন সহ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন এমন সম্ভাবনায় তার বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। নেটোর শীর্ষ সম্মেলন ঘিরে তুরস্কের রাজধানী আঙ্কারায় বিক্ষোভে নেমেছে দেশটির কমিউনিস্ট পার্টি। নেটো বিরোধী মিছিলে অংশ নেয়া শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। অন্যদিকে এই অভিযানকে নাগরিক অধিকার দমনের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছে বিরোধী দলগুলো। আগামী মঙ্গলবার ও বুধবার আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। 32টি সদস্য দেশের নেতা এবং জোটের অংশীদার দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণকে সামনে রেখে কঠোর নিরাপত্তার চাদরে পুরো রাজধানী। বিক্ষোভ সমাবেশে নিষেধাজ্ঞা, গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ এবং বিভিন্ন এলাকায় ব্যারিকেড বসিয়েছে কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতিতে রোববার রাজধানীর কিজিলা স্কোয়ারে নেটো বিরোধী মিছিল করে তুরস্কের কমিউনিস্ট পার্টি বা টিকেপি। এতে প্রশাসনের সদস্য সহ শতাধিক কর্মীকে আটক করা হয় বলে দাবি করে দলটি। বিক্ষোভকারীরা নেটোকে কটূক্তি করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। একই সময় ইস্তানবুলের তাকসিম স্কোয়ার থেকে দুলমাবাহচে পর্যন্ত টিকেপির আরেকটি মিছিলে শত শত মানুষ অংশ নেন। এছাড়া কাদিকয় এলাকায় বামপন্থী সংগঠনগুলোর পৃথক দুটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল পুলিশ মোতায়েন থাকলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। নেটোর বিরুদ্ধে তুরস্ক জুড়ে প্রতিবাদ গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার কথা জানান টিকেপির মহাসচিব। এদিকে নেটো সম্মেলনের অজুহাতে দেশটিকে কার্যত আটক কেন্দ্রে পরিণত করা হয়েছে বলে অভিযোগ কুর্দিপন্থী ডিইএম পার্টির। প্রধান বিরোধী সিএইচপিও এসব আটককে মৌলিক অধিকার খর্ব হয়েছে বলে মনে করছে। এর আগে সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে আঙ্কারায় 103 জন এবং দেশজুড়ে সাংবাদিক, শিক্ষাবিদ ও অধিকার কর্মী সহ বেশ কয়েকজনকে আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বরকতুল্লাহ, সময় সংবাদ। আলবেনিয়ার রাজধানী তিরানায় আবারও সরকার বিরোধী বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। টানা ৩৫ দিনের আন্দোলনে এবার প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগের দাবিও জোরালো হয়েছে। রাজধানী তিরানার বিভিন্ন সড়কে মিছিল করেন হাজারো বিক্ষোভকারী। শুরুতে একটি বিতর্কিত পর্যটন উন্নয়ন প্রকল্পের বিরোধিতা থেকে আন্দোলনের সূচনা হলেও এখন তা প্রধানমন্ত্রী এডি রামার সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের রূপ নিয়েছে। এদিন আলবেনিয়া বিক্রির জন্য নয় লেখা ব্যানার নিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। বিপর্যয়ের ১৩তম দিনেও ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে ২৪ জুনের জোড়া শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২,৯৫৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬,৫৯২ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৫৬টি ভবন, যার মধ্যে ১৯০টি সম্পূর্ণ ধসে পড়েছে। এ পর্যন্ত ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে এখনও উদ্ধার কাজ। বৈরী আবহাওয়ার দাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাড়ছে দুর্ভোগ। চীনের হাইনান প্রদেশে আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মাইসাক, যার প্রভাবে জারি করা হয়েছে ব্যাপক সতর্কতা। ভারতে মৌসুমি ভারী বৃষ্টি ও ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আর ইউরোপে তীব্র খরা ও দাবদাহে দ্রুত কমছে মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ লেক বালাটনের পানির স্তর। চীনের হাইনান প্রদেশের গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মাইসাক আঘাত হানার পর ব্যাপক সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার বেগের বাতাস ও ভারী বৃষ্টিতে বিমান, রেল ও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দর কার্যক্রম। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে হাইনানের পাশাপাশি গুয়াংডং, গুয়াংসি, গুইঝো ও হুইনানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে মৌসুমি ভারী বৃষ্টি ও ঝড় ভারতের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। মহারাষ্ট্রের মুম্বাই ও পুনে সহ বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে, তলিয়ে গেছে সড়ক ও ঘরবাড়ি। কোথাও কোথাও গাছের নিচে আটকে পড়া শিশুদের উদ্ধার করতে হয়েছে। প্রবল বর্ষণে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। পশ্চিম ও মধ্য ভারতেও বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর সহ বিভিন্ন এলাকায় বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে। কোমর সমান পানিতে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। আবহাওয়াবিদরা বলছেন, জুলাইয়ের মৌসুমি বৃষ্টিপাত কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অতিবৃষ্টি অনেক অঞ্চলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ লেক বালাটনের পানির স্তর দ্রুত কমে যাওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে বালুচর জেগে উঠছে, আরও বিস্তৃত হয়েছে অগভীর এলাকা। বিশেষজ্ঞদের মতে দীর্ঘস্থায়ী খরা, স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত এবং তীব্র তাপপ্রবাহ এই পরিস্থিতির প্রধান কারণ। শিউলি রোসা, সময় সংবাদ।
বাণিজ্য ও প্রযুক্তি খাতে সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে চীন সুইডেন। শনিবার স্টকহোমে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি জানান দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনায় নিয়মিত রাজনৈতিক সংলাপ শুরু করার বিষয়েও সিদ্ধান্ত নেয় দুদেশ। পাশাপাশি বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই উন্নয়নের মতো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন তারা। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইডেনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নিতে চায় বেজিং। সুইডেন জানায়, দু দেশের মধ্যে শিক্ষা, গবেষণা ও যোগাযোগ আরও বাড়ানো হবে। পাশাপাশি আন্তর্জাতিক আইন ভিত্তিক বিশ্ব ব্যবস্থা রক্ষায়ও একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে দুদেশ। ফিনল্যান্ডে ফুড ডেলিভারি কোম্পানির নতুন নিয়মের ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে। অগস্ট থেকে আর অন্যের আইডি ব্যবহার করে ডেলিভারির সুযোগ থাকছে না। এতে পড়াশোনার পাশাপাশি উপার্জন বন্ধের আশঙ্কা আন্তর্জাতিক শিক্ষার্থীদের। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধু রিপোর্ট। ফিনল্যান্ডে সর্ববৃহৎ ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ওল্ট কুরিয়ার পার্টনার অ্যাকাউন্ট দিয়ে যে কেউ করতে পারেন ডেলিভারির কাজ। কাজের পরিমাণ, শহর, সময় এবং চাহিদার উপর নির্ভর করে কোনো কোনো শিক্ষার্থী মাসে আয় করে থাকেন কয়েকশো থেকে কয়েক হাজার ইউরো। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানো কিংবা দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রেও এই আয়ের উপর নির্ভরশীল অনেকেই। বেশিরভাগেরই নিজের নামে ওল্টের অ্যাকাউন্ট না পেয়ে পরিচিত কারো অ্যাকাউন্ট ব্যবহার করে ডেলিভারি করতেন। বিনিময়ে মাসিক নির্দিষ্ট অর্থের অনেকটাই চলে যায় আইডির মালিকের কাছে। ফলে প্রকৃত পরিশ্রম করলেও পুরো অর্থ হাতে পেতেন না কাজ করা ব্যক্তি। এখন যারা নতুন আসবে তারা যদি এই আইডিটা না পায়, তাহলে সেক্ষেত্রে তাদের আসলে জীবিকা নির্বাহ করা একটু কঠিন হয়ে যাবে, কারণ নতুন যারা স্টুডেন্ট তারা এসে একটা সমস্যায় পড়বে। আগস্ট থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম, যা কার্যকর হলে এই সাবস্টিটিউট ব্যবস্থার অবসান ঘটবে। অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট, কেবল তিনি ডেলিভারির কাজ করতে পারবেন। এমন সিদ্ধান্তে সবচেয়ে বেশি উদ্বিগ্ন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। তাদের অনেকেরই এখনও ওল্টের নিজস্ব অ্যাকাউন্ট নেই। তবে বিষয়টির ইতিবাচক দিকও দেখছেন কেউ কেউ। এটা তো একটা বিরাট একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ হচ্ছে অনেকে এখন চিন্তা করা শুরু করছে যে আসলে ওরা কি করবে এখন, কারণ এখানে কিন্তু মোটামুটি একটা জব ক্রাইসিস, সেটা সবাই জানে। তারা 20 থেকে 40% টাকা কেটে নিত, এটা এক ধরনের শোষণ। এখন এই সিন্ডিকেটটি বন্ধ হয়ে যাবে এবং দীর্ঘদিন যারা আইডির জন্য অপেক্ষা করতেছিল তারা হয়তো বা এখন আইডি পাবে। ফিনল্যান্ডে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি। বাসা ভাড়া, খাবার, পরিবহন এবং অন্যান্য খরচ সামলাতে পার্ট টাইম আয়ের বিকল্প নেই খুব একটা। তাই ওল্টে কাজের সুযোগ না থাকলে নতুন শিক্ষার্থীদের আর্থিক চাপ আরও বাড়তে পারে। ফুড ডেলিভারি কোম্পানি ওল্টের নতুন সিদ্ধান্ত ভাবিয়ে তুলেছে ফিনল্যান্ডের আন্তর্জাতিক শিক্ষার্থীদের। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থীরা নতুন করে ফিনল্যান্ডে আসবেন, তাদের ভাবতে হবে প্রাথমিক উপার্জনের পথ নিয়ে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। তারকা ডিফেন্ডারদের অপ্রত্যাশিত পারফরম্যান্স এবং গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরি, এই দুই কারণে এই বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ব্রাজিলের। এছাড়া ভুল সময়ে পেনাল্টি মিস কিংবা গোলের সুযোগ হাতছাড়া করার বিষয়গুলো তো থাকছেই। সব মিলিয়ে হেক্সা জয় করতে এসে ব্রাজিলের আরও একটা বিশ্বকাপ শেষ হলো মাঝপথে। কেন রাউন্ড অফ 16 থেকেই বাদ ব্রাজিল, যুক্তরাষ্ট্র থেকে তাই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এসএম ইকবাল। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাজিলের যে হেক্সা মিশন সম্পন্ন হচ্ছে না, সেটা জানতেন কার্লো অ্যানচেলোত্তি নিজেই। শুধু অ্যানচেলোত্তি নন, ব্রাজিলের 56% মানুষের ভরসা ছিল না এই দলের প্রতি যে তারা বিশ্বকাপ জিতবে। এদের মধ্য থেকে 46% মনেই করেননি যে এই দলটা কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারে। তবে 27 থেকে 35% কিন্তু ঠিকই ভরসা ছিল ব্রাজিল হয়তোবা তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতে গেলেও জিতে যেতে পারে। তবে কার্লো অ্যানচেলোত্তির ভাবনাতে এমনটা ছিল না। ব্রাজিলের এবারের যে স্কোয়াড, তাদের কিন্তু মিডফিল্ডটা মোটামুটি দুর্দান্ত ছিল। আক্রমণ ভাগে ভিনিসিয়াস তো অসাধারণ, প্রথম ম্যাচগুলোতে অসাধারণ পারফরমেন্স করেছেন। যদিও একটা জায়গায় ঘাটতি ছিল, সেটা কোনো না কোনো ভাবে ব্রাজিল উতরে গেছে, কিন্তু রক্ষণে যে গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু ঠিকই ছিল। এখন অনেকে বলতে পারেন যে ব্রাজিলের এই দলটার রক্ষণে আসলে গ্যাপটা কোথায়। আমি এর আগেও বলেছিলাম যে সেন্টার ব্যাক পজিশনে গ্যাব্রিয়েল মাগালেস আর মার্কিনিউস, এই দুইজনের কিছুটা ঘাটতি আছে। প্রথম যেই গোলটাতে আর্লিং হাল্যান্ডের গোলে নরওয়ে লিড নেয়, এখানে কিন্তু স্পষ্ট
স্পষ্টভাবে দেখা গেছে মাগালেস দাঁড়িয়ে আছেন বা চেষ্টা করেননি। আমরা জানি বডি ফিটনেসের কারণে হালান্ড আলাদা একটা অ্যাডভান্টেজ পান, কিন্তু তাকে প্রতিহত করার বা তাকে বডি কন্ট্যাক্টে হোক বা যেভাবে হোক প্রতিহত করার যে চেষ্টা, সেটা কিন্তু মাগালেসের কাছ থেকে দেখা যায়নি। ইনফ্যাক্ট তার পাশে মার্কিনিউস ছিলেন, তিনি অনেকটা নিষ্প্রভ ছিলেন। এবং সেকেন্ড গোলটা অর্থাৎ 90 মিনিটে যে গোলটা হলো, মোটা দাগে হালান্ডকে তারা অফার করেছেন বক্সে অর্থাৎ পোস্টে কিক করার জন্য। অ্যাজ এ রেজাল্ট ব্রাজিলকে এবারের বিশ্বকাপে রাউন্ড অফ 16-এই তাদের হেক্সা মিশনটা শেষ করতে হলো। এখন পর্যন্ত ব্রাজিলের অ্যাটাকিং মিড বা প্লে মেকিং যে পজিশন, সেই পজিশনটায় লুকাস পাকেতা ছিলেন আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত, কিন্তু তাকে ছাড়াই কিন্তু ব্রাজিলকে আজকে মাঠে নামতে হয়েছে এবং তার যে অভাবটা সেটা হারে হারে টের পেয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের আরো একটু অপেক্ষা করতেই হচ্ছে, কেননা তাদের হেক্সা জয়ের যেই সময়সীমাটা, এটা 2 যুগ পেরিয়ে এখন প্রবেশ করছে 28 বছরে। সে পর্যন্ত আসলে অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর কিছুই করার নেই বিশ্বকাপের সবচেয়ে সফল দলের সমর্থকদের। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কথা রাখায় ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বেলজিয়ামের বিপক্ষে খেলতে বাধা না থাকায় মার্কিন ফরওয়ার্ড ফিফার সিদ্ধান্ত মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান। উত্তর আমেরিকান বিশ্বকাপের আয়োজক দেশ 3টি হলেও আধিপত্য যুক্তরাষ্ট্রের। মাঠের পারফরমেন্সে আধিপত্য মরিসিও পচেত্তিনোর শিষ্যদের। গ্রুপ পর্বে চ্যাম্পিয়নের পর রাউন্ড অফ 32তেও দাপট দেখিয়েছে মার্কিনিরা, তবে সেই ম্যাচেই ছিল অস্বস্তি। লাল কার্ড দেখেন দলের সেরা স্ট্রাইকার ফোলারিন বালোগান। বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে তারিক মাহারেমিভিচের ডান গোড়ালিতে পা দিয়ে আঘাত করেন বালোগান। এই ফাউলের পর সরাসরি তাকে লাল কার্ড দেখান রেফারি। তাতেই দুশ্চিন্তা শুরু হয় যুক্তরাষ্ট্রের। শেষ ষোলোতে দুর্দান্ত ফর্মে থাকা ফরওয়ার্ডকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের, কারণ ফিফার নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখলে 1 ম্যাচ নিষেধাজ্ঞা পায় ফুটবলার, আর সরাসরি রেড কার্ড দেখা ফুটবলার খেলতে পারেন না 2 ম্যাচ। বালোগান লাল কার্ড দেখার পর থেকেই সমালোচনা হচ্ছিল। যুক্তরাষ্ট্রের মানুষরা চাচ্ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফার সঙ্গে কথা বলে এই স্ট্রাইকারকে বেলজিয়ামের বিপক্ষে ফিরিয়ে আনুক। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভালো সখ্যতা রয়েছে, সেটা সবারই জানা। অবশেষে তাই হলো, ট্রাম্পের জন্য নিয়মের ফাঁকফোকর বের করলেন ফিফা প্রেসিডেন্ট। সংস্থাটির ডিসিপ্লিনারি কোডের 27 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ম্যাচ নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তটি 1 বছরের পর্যবেক্ষণমূলক সময়ের জন্য স্থগিত করে রেখেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এই সময়ের মধ্যে পুনরায় এমন ধরনের অন্যায় না করলে এই শাস্তি একেবারেই উঠে যাবে বালোগানের। যদিও নিজেকে নির্দোষ দাবি করছেন এই ফরওয়ার্ড। ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। রেফারি যে সিদ্ধান্তটি নিয়েছিলেন তা অবশ্যই তার নিজস্ব সিদ্ধান্ত ছিল, কিন্তু আমার মতে সেটা ঠিক ছিল না। যেহেতু ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না, তাই একটা হলুদ কার্ড দেওয়াই হতো ন্যায্য। যাই হোক, ঘটনাটা ঘটে গেছে, এখন এটাকে মেনে নিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। চলমান বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ 3 গোল করা ফুটবলারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ফিফাকে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচারকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ। জিহাদ আল হাসান, সময় সংবাদ। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে বিরচিত সংবর্ধনায় সিক্ত নবাগত কেপ ভার্দে ফুটবল দল। রাজধানী প্রাইয়াতে বিমান অবতরণের পর সাধারণ মানুষের ঢাকঢোল পিটিয়ে ভোজিনিয়াদের স্বাগত জানান। রাস্তায় দেশটির পতাকা প্রিয় দলের জার্সি পরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। প্রথমবার বিশ্বকাপের মতো সবচেয়ে বড় আসরে আটলান্টিকের বাসিন্দা কেপ ভার্দে। গ্রুপ পর্ব সহ 4 ম্যাচের কোনোটিতেই জয় না পেলেও হার কেবল একটিতে, তাও আবার রাউন্ড অফ 32 নকআউট পর্বে ভোজিনিয়াদের স্বপ্নের তারকা লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে। বিশ্বকাপ মিশন শেষ, তবে তাদের যাত্রাটা কেবল শুরু। সৌদি আরব, উরুগুয়ে ও স্পেনের বিপক্ষে পারফরমেন্স, বিশেষ করে গোলরক্ষক ভোজিনহার দুর্ভেদ্য দুর্গ ভাঙতে না পারার গল্প বহুদিন মনে রাখবে মানুষ। আর্জেন্টিনার কাছে 3-2 গোলে বিদায় নিয়েও তারা গর্বিত। রাজধানী প্রাইয়ায় অবতরণের পর দলকে বিরচিত সংবর্ধনা দেওয়া হয়। কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের আয়োজিত এই অনুষ্ঠানে হাজারো সমর্থক অংশ নিয়ে ঐতিহাসিক এই দলের প্রতি শ্রদ্ধা জানান। দলের দেশে ফেরার দিনটি ছিল কেপ ভার্দের স্বাধীনতা দিবস, যা প্রতি বছর 5 জুলাই উদযাপিত হয়। ফলে সংবর্ধনাটি আরও বিশেষ তাৎপর্য পায়। দলের আগমনের আগে ফেডারেশনের সমর্থকদের জাতীয় দলের নীল জার্সি পরে এবং দেশের পতাকা হাতে নিয়ে রাজধানীর শোভাযাত্রায় অংশ নেয়।
নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রাইয়া শহরের ঐতিহ্যবাহী লেম ফেরেইয়া, ফাজেন্ডা, ভিলা নোভা, আচাদা দে সান্তো আন্তেনিও, প্রাইনহা, কেব্রা কানেলা এলাকাগুলো অতিক্রম করে। পুরো শহর জুড়ে এটি পরিণত হয় এক বিশাল গণ উৎসবে। এই সংবর্ধনা প্রমাণ করে এবারের বিশ্বকাপ অভিযানে দেশটির ফুটবল ইতিহাসে কতটা গভীর ছাপ রেখে গেছে। একই সঙ্গে ব্লু শার্টসদের এই প্রজন্মকে কেপ ভার্দের ফুটবল ইতিহাসের অন্যতম প্রজন্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আগামী 4 বছর পর 24তম আসরের জন্য নতুন রূপে আরও আগ্রাসী হয়ে ফেরার স্বপ্ন কেপ ভার্দের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শোকানুষ্ঠান শেষে আজ খামেনির রাষ্ট্রীয় শোকযাত্রা। ইমাম হোসেন স্কোয়ারে মানুষের ঢল, সবচেয়ে বড় জনসমাগমের প্রত্যাশা, বন্ধ তেহরানের আকাশসীমা। ইউক্রেনের জ্যাপরিজিয়ায় গ্লাইড বোমা হামলা রাশিয়ার, পুলিশ কর্মকর্তা নিহত, আহত 13। সীমান্তবর্তী অঞ্চলে বাফার জোন গড়ে তোলার ঘোষণা ক্রেমলিনের। গুড়িয়ে গেল হেক্সার স্বপ্ন। আর্লিং হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়। কোয়ার্টার ফাইনালে নরওয়ে মেক্সিকোকে হারিয়ে শেষ 8-এ ইংল্যান্ড। এই ছিল আন্তর্জাতিক সময়।